নমস্কার, আমি বিশ্বজিৎ। মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। সুপ্রভাত বন্ধুরা। অন্তর্বর্তী সরকারের বাংলাদেশের প্রধান মোহাম্মদ ইউনূস একটি স্টেটমেন্ট দিয়েছেন। আপনারা জানেন তিনি গতকাল দেশে ফিরেছেন এবং তার আগে দু-একদিন আগে আজারবাইজানে যে জলবায়ু সম্মেলন হচ্ছে সেখানে তার ফাঁকে তিনি ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে বলা হয়েছে বা তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত সম্ভব কম হওয়া দরকার এবং তাদের যে এজেন্ডা সংস্কার কার্য সম্পন্ন করে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় সে চেষ্টাই তারা করছেন এবং সব কিছু ডিপেন্ড করছে সংস্কার কার্য কত দ্রুত সম্পন্ন হয়, তারপরে নির্বাচন হবে। নির্বাচনটা টোটালি ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি সংস্কার কার্য সম্পন্ন হয় তার উপর। তো ব্যাপারটা হচ্ছে স্টেটমেন্টের মধ্যে হয়তো কোনো অস্বাভাবিকত্ব নেই, কিন্তু একটি ব্যাপার রয়েছে। এই মোহাম্মদ ইউনূস কিন্তু এতদিন পর্যন্ত এই রকম কোনো স্টেটমেন্ট দেননি যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হওয়া দরকার। এটা হট করে কেন দিলেন? যেখানে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বারবার বলা সত্ত্বেও যে নির্বাচনের রোডম্যাপ দিন, সংস্কার কার্য দ্রুত সম্পন্ন করুন, দরকার হলে সংস্কার কার্য সঙ্গে সঙ্গে নির্বাচনী এজেন্ডা ঠিক করুন বা নির্বাচনী রোডম্যাপ দিন। কিন্তু এই সরকার এবং তার উপদেষ্টারা কিন্তু বারংবার বলে আসছিল যে আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। তাতে যতটা সময় লাগবে 2 বা 3 বছরের আগে হয়তো নির্বাচন হবে না। কেউ প্রকাশ্যেও বলেছিলেন বা কেউ তাদের আকার ইঙ্গিতে কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছিলেন। এবং বিএনপি কিন্তু বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করেও ছিল এবং লাস্টলি তারা বলেও ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ না পাওয়া গেলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবে। এবং গত 7ই নভেম্বর যে বিপ্লবী সংহতি দিবস তাদের ছিল, সেখানে কিন্তু তারা একটা তাদের যে জনসমর্থন, তাদের যে কর্মী সারা বাংলাদেশে কত আছে সেটা কিন্তু স্ট্রেংথ কিন্তু তারা একটা শো করেছে এবং সেটা কিন্তু মোহাম্মদ ইউনূসের পক্ষে একটা বার্তা গেছে এবং হয়তো তিনি ভয়ও পেয়েছেন। যদি বিএনপি আন্দোলনে যায় এটা তার পক্ষে সুখকর হবে না। তাছাড়া এই অন্তর্বর্তী সরকার কিন্তু বিভিন্ন রকম 3-4 রকমের কিন্তু এখন প্রেশারে রয়েছে 3-4 দিক থেকে। কীরকম প্রেশার? আপনারা দেখছেন যে সমন্বয়, তারা কিন্তু যে উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে অন্তর্বর্তী সরকারে, বিশেষ করে শেষ যে 2জন উপদেষ্টা, 3জনের মধ্যে যে 2জন উপদেষ্টা, ফারুকি এবং আরেকজন আমার নামটা খেয়াল পড়ছে না, তাদের এগেনস্টে কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছে এবং তারা বলছে এরা হচ্ছে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদ যেটা হাসিনা সরকার ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের দোসর। আওয়ামী সরকার থেকে এরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছে, এখন এখান থেকেও তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য চলে এসছে এবং এই সরকার কোনো রকম বিবেচনা না করে এদেরকে উপদেষ্টা করছে এবং সমন্বয়কদের সাথে কোনো রকম আলোচনাও করছে না। এই নিয়ে কিন্তু একটি সরকার এবং উপদেষ্টাদের মধ্যে একটা কিন্তু টানাপোড়েন শুরু হয়েছে। দ্বিতীয়ত, আপনারা দেখছেন যে গার্মেন্ট সেক্টর, যেটা বাংলাদেশের মেন চালিকা শক্তি গার্মেন্ট সেক্টর, সেটা কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে এবং অর্থনীতি কিন্তু বাংলাদেশের দিন দিন কিন্তু তলানিতে গিয়ে ঠেকছে। এই গার্মেন্ট সেক্টরে কিন্তু শ্রমিকরা বিভিন্ন জায়গায়, বাংলাদেশের যে বিভিন্ন গার্মেন্টস কোম্পানি রয়েছে তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করছে এবং তারা কিন্তু বেতন না পেয়ে কিন্তু রাস্তা পর্যন্ত অবরোধ করছে এবং দিন দিন কিন্তু তাদের রোষ বাড়ছে এবং মোহাম্মদ ইউনূস কিন্তু কোনো রকম বা তার সরকার কিন্তু কোনো রকম পদক্ষেপ নিতে পারছেন না এই সমস্যার সমাধানের। যেহেতু এটি একটি রাজনৈতিক সরকার নয় এবং যাদের বসানো হয়েছে উপদেষ্টা রূপে তাদের অভিজ্ঞতা খুবই কম দেশ চালানোর জন্য, সেজন্য কিন্তু এরা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারছে না এবং মোহাম্মদ ইউনূস কিন্তু একটি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে দিন দিন তার মাথার উপর দিয়ে কিন্তু জল বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে যতটা কম সম্ভব তাড়াতাড়ি সম্ভব কিন্তু নির্বাচন দিয়ে সরে পড়তে হবে। তাই হয়তো তিনি এই স্টেটমেন্টটা দিয়েছেন। তৃতীয়ত, বাংলাদেশের বাজার কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
দিন দিন কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, এবং সেই জন্য কিন্তু এই সরকার একটু চাপে রয়েছে। মানুষ বাজারে যাচ্ছে, প্রতিদিন মিডিয়াতে উঠে আসছে তাদের রোষ ক্ষোভের কথা। উপদেষ্টারাও বলছেন সব রকম ট্যাক্স সব কিছু কম করার পরেও যেটা ইম্পোর্ট ট্যাক্স, আমদানি শুল্ক কম করার পরেও কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং দিন দিন কিন্তু বাজারের সিন্ডিকেট বেড়েই যাচ্ছে এবং মানুষের ক্ষোভও বাড়ছে। সমন্বয়কদের মধ্যে নিজেদের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে গেছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় তারা কমিটি তৈরি করছে, কেন্দ্রীয় কমিটি এবং স্থানীয় কমিটি, এবং এই কেন্দ্রীয় কমিটি স্থানীয় কেন্দ্রীয় কমিটির সঙ্গে কিন্তু সমন্বয় রক্ষা করে চলবে, এমনই একটা তাদের প্ল্যান। বলা হচ্ছে তারা নতুন দলও করতে যাচ্ছে, এই জন্য হয়তো তারা এই কমিটি তৈরি করছে। এবং গতকাল সুনামগঞ্জে এই স্থানীয় কমিটিতে যারা স্থান পেয়েছে এবং যারা পায়নি তাদের মধ্যে কিন্তু একটি সংঘর্ষ হয়েছে। যারা পায়নি তারা বলছে যে যারা স্থানীয় কমিটিতে সুযোগ পেয়েছে তারা কোনো রকম আন্দোলন বা এই গণ অভ্যুত্থানের কোনো আন্দোলনে ছিল না, ছিলাম আমরা যারা স্থান পাইনি। অর্থাৎ বুঝতে পারছেন ক্ষমতার একটা লড়াই কিন্তু চলে এসছে, এটা কিন্তু মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন। সবথেকে বড় কথা, মোহাম্মদ ইউনূস সরকার যে অধ্যাদেশ জারি করার চেষ্টা করছিল এই অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য সংবিধান সংশোধন করে, সেটা কিন্তু এখন আর হচ্ছে না। যেটা মানবজমিন পত্রিকায় উঠে এসছে, এই কাজ কিন্তু বন্ধ রয়েছে, মন্ত্রী পরিষদও বন্ধ রয়েছে এবং লেজিসলেটিভ কাউন্সিলেও এটি কিন্তু আসেনি এই সংবিধান অধ্যাদেশ। অর্থাৎ তিনি কিন্তু হয়তো ভয় পেয়েছেন যে এই অধ্যাদেশ আসলে রাজনৈতিক দলগুলির মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং একটি আন্দোলন শুরু হয়ে যেতে পারে। এবং তারা এখন বলছে যে বিপ্লব বা গণ অভ্যুত্থানের ফলেই এই অন্তর্বর্তী সরকার এসছে, এর কোনো বৈধতার দরকার নেই। কিন্তু আমার প্রশ্ন, তারা যে সিদ্ধান্ত নিচ্ছে, তারা যে দেশের স্বার্থে হোক বা যে কিছুতেই হোক তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এই সিদ্ধান্তগুলোর সাংবিধানিক বৈধতা কী আছে? তারা তো সংবিধান উল্লঙ্ঘনের দায়ে পরবর্তীকালে কিন্তু তারা ফেঁসে যেতে পারে। আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন। এবং আরেকটি কথা, যেটা মানবজমিন পত্রিকায় যে প্রতিবেদনটি বেরিয়েছে সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত, নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্কারের গতি সিদ্ধান্ত নেবে কত তাড়াতাড়ি নির্বাচন হবে। উল্লেখ্য, জলবায়ু বিষয়ক COP29 শীর্ষ সম্মেলনে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন মোহাম্মদ ইউনূস। তার এক ফাঁকে ক্ষুদ্র ঋণের জনক এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস ওই সাক্ষাৎকার দেন। তিনি বলেন, দেশকে তিনি একটি গণতান্ত্রিক ভোটের পথে নিয়ে যাবেন। তিনি আরও বলেন, আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি যে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুত হব, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হবে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনা করবে। দ্রুততার সঙ্গে সম্ভাব্য সাংবিধানিক সংস্কার, পাশাপাশি সরকার, পার্লামেন্ট এবং নির্বাচনী আইনের ধরনের বিষয়ে দেশকে দ্রুতই একমত হতে হবে। ডক্টর ইউনূস বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকার, ফলে আমাদের মেয়াদ যতটা সংক্ষিপ্ত তা হওয়া উচিত। ছাত্রদের নেতৃত্বে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয় ইউনূসকে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথার বিরুদ্ধে রাস্তায় নামেন লাখো লাখো ছাত্র জনতা। তাতে শেখ হাসিনার 15 বছরের ক্ষমতার তখ্ত উড়ে যায়। এতে নিহত হন কমপক্ষে 700 জন মানুষ। তারপর 5ই আগস্ট তিনি পালিয়ে ভারতে চলে যান। এরপর দেশ এক অস্থিতিশীলতার মুখে পড়ে। ডক্টর ইউনূস বলেন, স্থিতিশীলতা নিয়ে যে কোনো সরকার সচেতন থাকে, আমরাও আছি। আমরা আশাবাদী এটা চিহ্নিত করে আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ করতে পারব। বিপ্লবের পর মাত্র 3 মাস সময় পার হয়েছে। অর্থাৎ তিনি আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন এমন জানি, এবং সত্যিই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভেঙে পড়েছে।
বিভিন্ন মব জাস্টিস হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে, খুন রাহাজানি হচ্ছে, ডাকাতি হচ্ছে, কিন্তু পুলিশ নিষ্ক্রিয়। সেনাবাহিনীর সামনে মব জাস্টিস হচ্ছে, তারা চুপ করে দাঁড়িয়ে রয়েছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে যাচ্ছে। চট্টগ্রামে ঘটনা ঘটেছে, এর আগে বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর সময় বা আগে বা হাসিনার পতনের পরে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, মারা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে সংখ্যালঘুদের উপরে। তখন তো অত্যাচার হচ্ছে এবং আগেও হয়েছে। এবং এই সরকার কিন্তু কোনো রকম স্টেপ নিচ্ছে না বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েও কিন্তু কোনো লাভ হচ্ছে না, এবং জোর করে সরকারি চাকরিতে বা বিভিন্ন চাকরিতে যারা সংখ্যালঘুরা রয়েছে তাদের জোর করে ইস্তফা দেওয়ার পর্যন্ত করানো হয়েছে এবং ধর্মান্তকরণ পর্যন্ত করানো হয়েছে। সুতরাং এই সব কিছু নিয়ে কি মোহাম্মদ ইউনূস চাপের মধ্যে রয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে এখান থেকে পাত্তারি গোটানো যায়? তিনি একটি এজেন্ডা নিয়ে এসেছিলেন এবং তিনি যতদিন পর্যন্ত বাইডেন ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত কিন্তু তিনি এই কথাগুলো বলেননি। অর্থাৎ এটা কিন্তু বোঝা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য বদলের পরে কিন্তু মোহাম্মদ ইউনূসের চাপ যথারীতি কিন্তু অনেক বেড়ে গেছে। আপনারা জানেন ট্রাম্প কিন্তু এই মোহাম্মদ ইউনূস বিরোধী। 2016 সালে কিন্তু যখন হিলারি ক্লিন্টন এবং ট্রাম্পের নির্বাচন হয়েছিল তখন কিন্তু এই হিলারি ক্লিন্টনকে এবং ডেমোক্র্যাট ফান্ডে কিন্তু উনি টাকা দিয়েছিলেন, এবং 2016 সালে যখন ট্রাম্প নির্বাচিত হন তখন তিনি কিন্তু ফ্রান্সের একটি কলেজে কিন্তু একটি কনফারেন্সে তিনি বলেন যে পৃথিবীতে অন্ধকারময় যুগ শুরু হলো, পৃথিবীতে অন্ধকারময় যুগ শুরু হলো, গ্রহণ লাগলো। ট্রাম্পকে পাঁচিল না দিয়ে সেতু তৈরি করতে হবে। তো এই সব স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন এবং এ থেকে বোঝাই যাচ্ছে তিনি কিন্তু ট্রাম্প বিরোধী এবং ট্রাম্পও কিন্তু মোহাম্মদ ইউনূস বিরোধী। তো যখন ট্রাম্প ক্ষমতায় এলেন এবং তিনি বুঝতে পারলেন যে এবার তার এজেন্ডা ফুলফিল করা, বাস্তবায়িত করা সম্ভব হবে না এবং দেশের মধ্যে বিভিন্ন রকম অরাজকতা তৈরি হয়েছে এবং তার সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম আন্দোলন বা মানুষের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে, তখন তিনি কিন্তু বললেন এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ কম হওয়া উচিত এবং যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার আসবে তার হাতে ক্ষমতা হস্তান্তরিত করা উচিত। আপনাদের কি তাই মনে হয় না? যে যুক্তিগুলো আমি দিলাম বা যে কথাগুলো আমি বললাম, এর জন্যই মোহাম্মদ ইউনূস তাড়াতাড়ি নির্বাচন চাইছেন? জানান আপনাদের মতামত কমেন্টস বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।